সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অত্যাবশ্যকীয় ওষুধের দাম প্রশ্নে গুরুত্ব পাচ্ছে না জনস্বার্থ, বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা, দ্রুত সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। ওষুধ উৎপাদন, বিপণন ইত্যাদি সকল অংশীজনকেই ওই টাস্কফোর্সের আওতায় আনা দরকার ছিল। 2016 বা 17 সালের পর থেকে আর টোটালি কিন্তু কোনো প্রাইস রিভিউ হয়নি। সারা দেশে শপিং মল, দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধের নির্দেশ। বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, মন্তব্য প্রতিমন্ত্রীর। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। ডিবি হেফাজতে 6 সমন্বয়কের খাওয়ার ছবি প্রকাশ করেন হারুন। নির্দেশ ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের। ফোন আলাপ রেকর্ড ট্রাইব্যুনালে জমা। ছবি তুলে বাইরে জি স্যার ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ ছবিটা নিজের কাছে রেখে দিন না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার। অনিশ্চিত ভবিষ্যতের পথে রাজশাহীর অসংখ্য পথ শিশু, অভাবের কারণে ফেরি করছে ফুল বেলুন। সামাজিক সুরক্ষায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার জন্মদিনের কাট নাই, তাই আমি স্কুল পড়ি না। দিনে হলো 300-400 টাকা ইনকাম করে নিয়ে আসি, লেন আমাদের মা বাবার হাতে দিই। ইরানের হামলার ভয়ে তুরস্ক থেকে পালানোর পথ খুঁজছিলেন ট্রাম্প। বেছে নেন খাবার গাড়ি ও বিকল্প উড়োজাহাজ। সাংবাদিকদের কাছে স্বীকার। অস্ট্রেলিয়ার মাটিতে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরু কাল। সাদা পোশাকে রঙিন পারফরমেন্সের প্রত্যাশা, অজি পেস সামলানোই বড় চ্যালেঞ্জ। সংবাদে আরও দেখবেন, দেশে গাজীপুরে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পাকা কাঁঠালের বিস্কুট। জাতীয় ফল দিয়ে বহুমুখী খাদ্যপণ্য তৈরির প্রত্যাশা উদ্যোক্তার। এটা অনলাইনের মাধ্যমে বাজারজাত হচ্ছে, আমাদের নিজস্ব শোরুমে হচ্ছে এবং অনেকটা ভালো সাড়া পাচ্ছি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। সরকার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা, ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় ওষুধের যে তালিকা ও মূল্য নির্ধারণ করেছিল তা যথাযথ নিয়ম মেনে হয়নি বলে জানান বিশ্লেষকরা। তারা বলছেন এখন প্রয়োজন জনগণের স্বার্থে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করার। জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 1994 সালের আদেশে দেশে উৎপাদিত মোট 117টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ করে দিয়েছিল। এই ওষুধগুলো বিভিন্ন সংক্রামক রোগ, পরিপাকতন্ত্র, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্নায়ুরোগ ও মানসিক স্বাস্থ্যসহ আরও অনেক কারণে ব্যবহার হয়। পরবর্তীতে ধাপে ধাপে এই তালিকা বড় হয়ে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোট ওষুধের সংখ্যা দাঁড়ায় 295টিতে। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার আসার পর গত 3 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়। ওষুধের মূল্য নির্ধারণে গঠিত টাস্ক ফোর্স কমিটির সদস্য জানান, 90-এর দশকে ওষুধের উৎপাদন মূল্যের সঙ্গে বর্তমান সময়ের উৎপাদন ব্যয়ের অনেক পার্থক্য রয়েছে। ফলে যারা শুধুমাত্র 117টি ওষুধ তৈরি করত তারা বাজারে টিকে থাকতে পারেনি। দেখেন যে 2016 বা 17 সালের পর থেকে আর টোটালি কিন্তু কোনো প্রাইস রিভিউ হয়নি। ফলে অনেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো যারা তৈরি করে তারা তাদের ন্যায্য প্রাইসটা পায় না এবং তারা আসলে প্রোডাকশন করতে গিয়ে লসের সম্মুখীন হয়। কিন্তু যারা আরও বেশি প্রোডাক্ট তৈরি করে তারা ক্রস সাবসিডাইজ দিয়ে এই প্রোডাক্টগুলো কেউ তৈরি করে। এগুলো দেখেন যে 117টা ক্যাটাগরি বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু এখন বাজারে পাবেন না। মূল্য নির্ধারণের আগে আরও আলোচনার প্রয়োজন ছিল বলে জানান তিনি। বাদ দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পুরোটাই বাদ গেছে। পুরোটাই বাদ গিয়ে যেটা হতো সেটা হচ্ছে যে হ্যাঁ ওই জিনিসটা
আবার যদি একটা রিভিউ সুযোগ থাকতো যে না হ্যাঁ এটা হয়তো ওষুধ কোম্পানি বা সংশ্লিষ্ট যারা আছে তারা হয়তো এটাকে পুরোপুরি এটাকে চাচ্ছে না, তো সেটা একটা রিভিউ হতে পারত। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই মূল্য নির্ধারণে বিদ্যমান আইন মানা হয়নি বলে জানান এই জনস্বাস্থ্য বিশ্লেষক। বিদ্যমান আইন অনুযায়ী একটা কমিটি, উপদেষ্টা কমিটি থাকে, সেই কমিটির মাধ্যমে ওষুধের মূল্য নির্ধারণের একটা প্রক্রিয়া হওয়ার কথা, যেটার সঙ্গে ডিজিডিএ জড়িত থাকে এবং ওষুধের সকল অংশীজনকে, ওষুধ উৎপাদন, বিপণন ইত্যাদি সকল অংশীজনকেই ওই টাস্কফোর্সের আওতায় আনা দরকার ছিল, সেটা তারা করেনি। তবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 1994 সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতো বহাল থাকবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চলমান জ্বালানি সংকটকে সামনে রেখে শপিং মল ও দোকানপাট বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়, বিপণী বিতান ও দোকান বন্ধ করতে হবে রাত 8টার মধ্যে, বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ করতে হবে সন্ধ্যা 7টার মধ্যে। এই অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের হিসেবেই সারা দেশে এখন গড়ে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে। গত জুলাইয়ে এক্সিলারেট এনার্জি পরিচালিত একটি ভাসমান এলএনজি টার্মিনালে সমস্যার কারণে গ্যাস সরবরাহে তীব্র সংকট দেখা দেয়। এছাড়াও বৈশ্বিক যুদ্ধ দেশের জ্বালানি সংকটকে আরও বেকায়দায় ফেলেছে। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় চলমান বিদ্যুৎ সংকট বিবেচনায় দোকানপাট ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও সন্ধ্যা 7টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতা বহির্ভূত থাকবে। তবে এই সংকটের সমাধানের পথ সরকার পেয়েছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, জনগণের কষ্টের বিষয়ে সরকার অবগত। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। দুটো টার্মিনাল দিয়ে আমরা গ্যাস রিলিজ করি, একটা হচ্ছে সামিট টার্মিনাল আর একটা হচ্ছে এক্সেলারেট টার্মিনাল। তাহলে এক্সেলারেট টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্টেজ, আপনারা জানেন। ফুল ক্যাপাসিটি আমরা রান করতে পারছি না। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ, দ্যাট ইজ দ্য প্রবলেম। একই সঙ্গে গ্যাস বিদ্যুৎ সংকটের ফলে চলমান ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় 6 সমন্বয়কের খাওয়ার ভিডিও ছড়িয়ে দিয়ে শেখ হাসিনার রোষানলে পড়েন তৎকালীন ডিবি প্রধান হারুন। অথচ ভিডিও ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন খোদ সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে ওবায়দুল কাদেরের কাছে নালিশ করেন হারুন। এমন একটি ফোনালাপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়। সে সময় তাদেরকে খাওয়ানোর ছবি ডিবি প্রধান হারুন নিজেই প্রকাশ করেন। এ ঘটনায় তার পদ থেকে সরানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের ওই ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের কথোপকথনের অডিও বুধবার ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। স্যার হারুন কি তুমি স্যার করতে আবার খাওয়াই ওইসবই কেন? না এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ, ছবিটা নিজের কাছে রেখে দিবা। না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। মামলার ওবায়দুল কাদের সহ 7 আসামি পলাতক রয়েছেন। তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না, এগুলো ছিল হাস্যকর, যা তার দলকে বিপর্যস্ত করেছে। তার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। তিনি একজন টিকটকার হিসেবে তাকে সকলে অবহিত করেন। এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন, এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার
এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের ১৪০০ মানুষ শহীদ হয়েছে। সকল আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিও জানান তিনি। সব কিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুফড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে ওসমান হাদিসহ ২৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এই মামলায়। সেই সাথে বাজিয়ে শোনানো হয় একাধিক ফোন কল রেকর্ড। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যম কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা। দুপুরে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তারা এই দাবি জানান। অবিলম্বে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। দীর্ঘ ৮ মাস গণমাধ্যম কর্মীদের জন্য বন্ধ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিভিন্ন এজলাস কক্ষ। এর মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগও রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। বারবার আশ্বাস দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন। এমন প্রেক্ষাপটে সোমবার এজলাসে প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকায় কর্মরত সাংবাদিকরা। সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। যেখানে তথ্য প্রবাহের বাধা দেয়া হয়, যেখানে তথ্য সংগ্রহে বাধা দেয়া হয়, সেখানে সন্দেহের ডালপালা গজায়। এগুলা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উদ্বেগ হয়। একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে, স্বাভাবিকভাবেই তখন সন্দেহের উদ্বেগ হয় কি তার আসলে মতিগতি। মানুষকে জানতে দিতে হবে। আপনার যদি এজলাসে জায়গা কম থাকে, আপনাকে জায়গা বাড়াতে হবে। বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের আদালতে প্রবেশ সাংবিধানিক অধিকার। এছাড়া সাংবাদিকদের আদালতে প্রবেশের নিষেধাজ্ঞা ন্যায় বিচারের পরিপন্থী বলেও জানান তারা। এইভাবে দরজা বন্ধ করে দিয়ে বিচার করাটা সঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, অবিলম্বে এই যেটা বিচারিক কোনো আদেশ না, এটা কোনো প্রশাসনিক আদেশও না, একটি মৌখিক বেআইনি আদেশ, সেটা অবিলম্বে প্রত্যাহার করার জন্য। এটা পরিষ্কারভাবে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বিরোধী। এই সংবিধান বিরোধী অবস্থান থেকে তারা ফিরে আসবেন। যদি তাদের যদি কোনো প্রায়োগিক সমস্যা থাকে, সেটার সমাধানের কী পদ্ধতি আছে, সেইটা নেতৃবৃন্দের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে আমার মনে হয় সেই সমস্যার সমাধান করা সম্ভব। অবিলম্বে এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শরিক দল এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে কারো নাম ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী রোববার। প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যাচ্ছি পরের প্রসঙ্গে। সড়কের মোড়ে মোড়ে কেউ ফুল, কেউ বা বেলুন অথবা খেলনা বিক্রি করছে। এই চিত্র রাজশাহীর, অথচ এইসব পথশিশুর বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা। সে সময় দরিদ্র বাবা মায়ের সাথে সংসারের খরচ বহনের দায়িত্ব পড়েছে তাদের উপর। এসব শিশুদের জন্য দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সহায়তা কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করে সচেতন মহল। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে 10 বছর বয়সী নবীর। রাজশাহী মহানগরীর 14 পায় ঢালান এলাকার বস্তিতে থাকেন তিনি। দেখা যায় তার হাতে খেলনা বা ঘূর্ণির মতো জিনিস নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ান। আমি থাকি গলির ডালানে, তো 300 টাকা বেচেছি।
এটা দিয়ে আমার আম্মু বাজার করে আনবে। আমি স্কুলে পড়ি না, তো আমার জন্মদিনের কার্ড নাই, তাই আমি স্কুল পড়ি না। শুধু নবী নয়, নবীর মতো প্রতিটি পথ শিশুর দিনের সবটুকু সময় কাটে রাস্তায়। লেখাপড়া, খেলাধুলা কিংবা শৈশব সবকিছু ছাপিয়ে তাদের একটাই চিন্তা, আজ কয় টাকা আয় হলো। আমরা দুপুরের পর বাড়াই ব্যবসাতে দেয়া, ব্যবসা করি, ব্যবসা করে রাত 9টা 10:30 পর্যন্ত ব্যবসা করি, দিয়ে আমাদের 350 400, শুক্রবার আরও ভালো ইনকাম হয়, 500 600 এই টাকা দেয়া মা বাবার হাতে দিই, দিয়ে ওগুলো দিয়ে আমাদের সংসার চলে, ওগুলো দিয়ে আমাদের পরিবার চলে। দিনে হলো 300-400 টাকা ইনকাম করে নিয়ে আসে, লেন আমাদের মা বাবার হাতে দিই। পথ শিশু এবং সেই যে শিশু কিশোরদের দিয়ে যে আমরা কাজ করাচ্ছি, এটা একটি অপরাধ এবং তাদের জন্য কোনো রাজনৈতিক দলের কোনো সুচিন্তিত পরিকল্পনা নেই, প্রস্তাবনা নেই, সরকারেরও এ নিয়ে মাথা ব্যথা নেই। এই শিশুরাই হয়ে যায় অপরাধী, তারা হয়ে যায় কিশোর গ্যাং এক সময়। তাদেরকে যারা ব্যবহার করছেন, কেউ অভাবে পড়ে ব্যবহার করছেন এবং কেউ হয়তো স্বভাবে ব্যবহার করছেন। এই জন্য রাষ্ট্রের আসলে নীতি দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এই শিশুদের বাঁচাতে হবে। রাজশাহীর প্রতিটি পথ শিশুর গল্প হয়তোবা আলাদা, তবে তাদের কষ্টের ভাষা এক। নিরাপদ শৈশব আর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগী হতে পারে তাদের জীবনের নতুন সূচনা। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুরের শ্রীপুরে এবার কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট। পাকা কাঁঠালের রস ব্যবহার করে তৈরি হচ্ছে এই খাদ্যপণ্য। উদ্যোক্তার আশা, দেশের বাজারের পাশাপাশি একদিন বিদেশেও রপ্তানি হবে কাঁঠালের বিস্কুট। বৈশাখ থেকে ভাদ্র গাজীপুরের শ্রীপুরের বাগানে এ সময় শোভা পায় জাতীয় ফল কাঁঠাল। রসে টসটসে এই ফলের চাহিদা থাকলেও সংরক্ষণ ও বিপণনের সীমাবদ্ধতায় প্রতি বছরই বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। এই অপচয় রোধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকার উদ্যোক্তা আব্দুস সাত্তার ভুইয়া। পাকা কাঁঠালের রস থেকে তিনি তৈরি করছেন বিস্কুট। প্রথমে কাঁঠালের কোষ ব্লেন্ড করা হয়, এরপর ঘন রসের সঙ্গে মেশানো হয় ঘি, মাখন, দুধ, ময়দা সহ অন্যান্য উপকরণ। পরে ভালোভাবে মিশিয়ে তৈরি হয় কাঁঠালের বিস্কুট। বাগান থেকে কাঁঠাল আপনার সংগ্রহ করে নিয়ে আসি আমরা, নিয়ে আসার পরে এই কাঁঠাল আমরা কাটি। কাঁঠালগুলো ব্লেন্ডার করে ময়দা, চিনি, দুধ, বাটার, ঘি একসাথে মিক্স করে আমরা কাঁঠালের বিস্কুটটা তৈরি করি। 40% কাঁঠাল দিয়া বিস্কুট তৈরি করতে আমরা পারি, মেশিনে দিয়া তৈরি করি আর কি। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও জাপানে কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির ধারণা থেকেই কাঁঠালের বিস্কুট তৈরির উদ্যোগ নেন আব্দুস সাত্তার ভুইয়া। ভবিষ্যতে কাঁঠালের চিপস সহ আরও খাদ্যপণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে তার। টেস্টিং হিসাবে আমি এটা বাজারজাত করতেছি, এটা অনলাইনের মাধ্যমে বাজারজাত হচ্ছে, আমাদের নিজস্ব শোরুমে হচ্ছে এবং অনেকটা ভালো সাড়া পাচ্ছি। কাঁঠাল থেকে খাদ্যপণ্য তৈরির এই উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। অন্যান্য উদ্যোক্তা কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং পরিকল্পনা রয়েছে যেন কাঁঠালের বাজার মূল্যটা বৃদ্ধি করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গাজীপুরে প্রতি বছর 2,57,000 টন কাঁঠাল উৎপাদন ও বাজারজাত করা হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে। দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতারকৃত অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করেন। এর আগে গত 9 আগস্ট রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি সহ 6 পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। চাকরি থেকে বরখাস্ত হওয়া 6 পুলিশ কর্মকর্তা হলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসেন, চট্টগ্রাম
রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানি। বন্য হাতি ও তাদের আবাসস্থল রক্ষায় বিশ্বজুড়ে সচেতনতা তৈরির আহ্বানের মধ্য দিয়ে বুধবার পালিত হলো বিশ্ব হাতি দিবস। দেশের সীমান্তবর্তী গারো পাহাড়ে কঠিন সংকটে রয়েছে হাতির দল। বন উজাড়, মানুষের বসতি সম্প্রসারণ এবং খাদ্য পানির সংকটে প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে প্রাণীটি। এতে বাড়ছে মানুষ ও হাতির সংঘাত। গত 11 বছরে গারো পাহাড় এলাকায় হাতির হামলা ও সংঘাতে মারা গেছে 39টি হাতি ও 36 জন মানুষ। ডেস্ক রিপোর্ট, দীপ্ত বার্তা কক্ষ। দেশের পার্বত্যাঞ্চলকে ঘিরে দেশি বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র চলছে। পাহাড়ের শান্তি বজায় রাখতে সেখানে সেনাবাহিনীকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করতে কঠোর সামরিক অভিযান চালানো প্রয়োজন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করতে বিভিন্ন জনগোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। অবশ্যই পাহাড়ে যারা আছে, সমতলে যারা আছে, সে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর হোক কিংবা আপনার এই অঞ্চলের সাধারণ বাঙালি হোক, সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই এই দেশে তার মর্যাদা সহকারে বেঁচে থাকার নাগরিক অধিকার, আইনের সুযোগ লাভ করার অধিকার আছে। সেনাবাহিনীর বিকল্প আর কিছু নাই। যতটুকু সংকট আছে এটি সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর কাঁধে দেশের জনগণ দিয়েছে। বাংলাদেশে যে সময় সংকট শুরু হয়েছে, সেটা অতীতে বলেন বা 24-এ বলেন, যে কোনো সংকটে এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের হামলার আশঙ্কায় গোপনে উড়োজাহাজ বদল করার বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সামনে ট্রাম্প নিজেই এই স্বীকারোক্তি দেন। তিনি জানান, তুরস্কের নেটো সম্মেলন শেষে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মীকে এয়ারফোর্স ওয়ানে রাখা হয়। পরে নিরাপত্তা বাহিনী ও সামরিক কর্মকর্তাদের পরামর্শে খাবার সরবরাহকারী একটি ট্রাকের মাধ্যমে তাকে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্প দাবি করেন, তিনি যে সামরিক বিমানে উঠেছিলেন সেটি আরও বেশি ঝুঁকির মধ্যে ছিল। যুদ্ধ অবসান কিংবা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ বিভ্রান্তিতে ফেলেছেন ইরানের নেতারা। তাদের কৌশল বুঝতে অনেকটা হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিহাস ঘাটলে দেখা যায়, শুধু ট্রাম্প নন, আরও অনেক মার্কিন প্রেসিডেন্টকে গোলক ধাঁধায় ফেলেন পারস্যের দেশটি। ইরানের ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ইরান নাকি তার সাথে অবিশ্বাস্য রকমের প্রতারণা করেছে। এমনকি সাংবাদিকদের তিনি এও বলেছেন যে ইরান তাকে বারবার রাগিয়ে দিচ্ছে। ট্রাম্পের এই রাগই প্রমাণ করে তেহরানের নেতাদের বুঝতে কতটা হিমশিম খাচ্ছেন তিনি। প্রতিপক্ষকে চিনতে এবং তাদের দুর্বলতার সুযোগ নিতে নিজেকে ওস্তাদ মনে করেন ট্রাম্প, কিন্তু এক্ষেত্রে ইরানের নেতারাই তাকেই ঘোল খাইয়ে ছেড়েছে। ট্রাম্প বলছে একটা, তো ইরান বলছে উল্টোটা। ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চাইলেও ইরান তা নাকচ করে প্রণালীতে ফি আদায়ের দাবিতে অনড়। অর্থাৎ ট্রাম্পকে নিয়ে রীতিমতো খেলছে তেহরানের প্রশাসন। তবে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নয় যাকে এমন গোলক ধাঁধায় ফেলেছে ইরান। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে প্রায় প্রতিটি মার্কিন প্রেসিডেন্ট ইরানের জটিল ক্ষমতার কাঠামো এবং রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা বোঝার চেষ্টা করেছেন, কিন্তু তাদের বেশিরভাগই ব্যর্থ হয়েছেন, নয়তো বড় ধরনের রাজনৈতিক ধাক্কাও খেয়েছেন। কেউ কেউ আবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 1980 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তেহরানের মার্কিন দূতাবাস থেকে 52 জন জিম্মিকে মুক্ত করতে এক গোপন আলোচনার অনুমোদন দেন। কার্টার ভেবেছিলেন কিছু শর্তের বিনিময়ে তিনি চুক্তি করতে যাচ্ছেন, কিন্তু ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তা নাকচ করে দেন। এছাড়া 1985 সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান লেবাননে জিম্মি মুক্তির বিনিময়ে ইরানের কাছে গোপনে অস্ত্র বিক্রির অনুমোদন দেন। গোপন লেনদেনের বিষয়টি প্রকাশ পাওয়ার পর এটি ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে পরিচিত হয়
এবং রিগানের প্রেসিডেন্সিকে সংকটে ফেলে। এমনকি 1997 সালে তেহরানের সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিল ক্লিন্টন ও পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট দুই দেশের সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করলেও ইরানের কট্টরপন্থীদের বিরোধিতায় তা ব্যর্থ হয়। একমাত্র ব্যতিক্রম সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শুধুমাত্র তিনি 2015 সালে ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তি করেন। কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি বাতিল করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জবাবে তেহরানও তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরান প্রতিনিয়ত ওয়াশিংটনকে কূটনীতিতে টেক্কা দিয়ে যাচ্ছে এবং যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের যে অধৈর্য মনোভাব তাকে হাতিয়ার বানাচ্ছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। খেলা শুরু বৃহস্পতিবার সকাল 6:30টায়। লাল বলের ক্রিকেটে অজিদের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা লাল সবুজের প্রতিনিধিদের। ঘরে বাইরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে সিরিজ হারানোর স্মৃতি তো তরতাজাই। 2022 সালে মাউন্ট মঙ্গানুয়েতে ভিন্ন কন্ডিশনও আছে জয়, কিন্তু বাকি দুই সংস্করণের মতো টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট ধারাবাহিকতায়। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলে সিরিজ জেতার পরের মাসেই জিম্বাবুয়ের কাছে হারে ইনিংস ব্যবধানে। সেই পরাজয়ের স্মৃতিকে সঙ্গী করে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার। দলের সমস্যাগুলো যেখানে আরো প্রকট হয়ে ওঠার শঙ্কা তো আছেই। ওপেনিংয়ে দীর্ঘদিনের সমস্যা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 3 ওপেনারের কেউই ভালো করতে পারেননি। শুধু ওপেনারদের আলাদা করে বিশ্লেষণ করা ভুল হবে। ইনিংস ব্যবধানে হারের ম্যাচে শতক করা মেহেদী হাসান মিরাজ ছাড়া আর কেউই অর্ধশতক পেরোতে পারেননি। লিটন না থাকলে লোয়ার অর্ডারে কে হাল ধরবে তাও অজানা। প্রস্তুতি ম্যাচে বোলিং বিভাগ নিয়েও ধোঁয়াশা আছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সাথে একাদশে তৃতীয় পেসার কে হচ্ছেন তা স্পষ্ট নয়। খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসানের কেউই দাবিটা জোরালো করে তুলতে পারেননি। এইসব আফসোস তো আছেই, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ অনভিজ্ঞতাও। 100-র বেশি টেস্ট আর 20 বছরের লম্বা ক্যারিয়ারে মুশফিকুর রহিমের সাদা পোশাকে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। দলের বাকি সদস্যের কথা আর কি বা ব্যাখ্যা করার আছে। ওয়ানডে টি20 সংস্করণের চেয়ে টেস্ট ম্যাচের উইকেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশি। 5 দিনের খেলায় কেমন আচরণ করবে 22 গজ, তার উপর অনেকখানি নির্ভর করবে ম্যাচের ফল। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্টের আগেও আলোচনায় আছে ডারউইনের উইকেট। মারারা স্টেডিয়াম নামের এই মাঠে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ হয়েছে মাত্র 2টি। 2003 সালে যার সবশেষ ম্যাচে অজিদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রায় 23 বছর বিরতি শেষে আবারও যখন এখানে টেস্ট হচ্ছে, প্রতিপক্ষের খেলোয়াড়দের চেয়েও প্রশ্ন ওঠে কেমন হবে উইকেট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর এই ছিল এখনকার সংবাদে। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।